মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আজ থেকে প্রায় কয়েক বছর আগের কথা। জীবন যেমন সহজ সরল মনে হয়, পর্দার আড়ালে কি সবসময় তেমনটাই থাকে? আমার অত্যন্ত পরিচিত এক প্রতিবেশী কাছ থেকে শোনা এই সত্য ঘটনাটি আমার মনে এক গভীর দাগ কেটেছিল। আজ সেই গা ছমছমে অভিজ্ঞতার গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটি কাল্পনিক মনে হতে পারে, কিন্তু বাস্তব যখন কল্পনার চেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, তখনই শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। তাহলে শুনুন সেই রোমাঞ্চকর কাহিনী। আমার এক প্রতিবেশী দিদি, যাকে আমি রমাদি বলে ডাকতাম, তিনি একবার ওনার কোনো এক আত্মীয়ের বাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। জায়গাটি বর্ধমান জেলার কোনো এক শহরে। আর সেখানেই এক অভিজাত অথচ প্রাচীন পাড়ার একটি বাড়িতে এই অলৌকিক ঘটনাটা ঘটেছিল। সেদিন যখন তিনি সেখানে ছিলেন, এক নিঝুম রাতে পুরো পাড়াটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। কিন্তু হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে এক হৈ হৈ শব্দ। আর সেই হৈ হৈ শব্দে কেঁপে ওঠে পুরো পাড়াটা। অন্ধকার রাত এবং তার সঙ্গে অনেক মানুষের শোরগোল শোনা যাচ্ছিল, যা শুনে রমাদি এবং রমাদির আত্মীয়রা ছুটে বেরিয়ে আসেন ওনাদের বাড়ির বারান্দায় এবং বেরিয়ে এসে দেখেন তাদের ঠিক পাশের একটি বাড়ির পর নিচে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এবং বলা বলি করছে, চৌধুরীবাবু আর বেঁচে নেই। ওনারা শুনে ছুটতে নিচেই যায় এবং বিষয়টি অবগত হন। কিন্তু রমাদি সেদিন যা দেখেছিল বা অনুভব করেছিল, তা শুধু ভৌতিক নয়, তা ছিল মানব মস্তিষ্কের ভাবনারও অতীত। সেই বাড়িটি ছিল পুরনো দিনের সাবেকি একটি বাড়ি। তিনতলায় ছিল একটি বড় ঘর ও তার সঙ্গে ঠাকুর ঘর। ওই বাড়িতে থাকতো একজন বয়স্ক ঠাকুরদা, অর্থাৎ চৌধুরীবাবু, আর ওনার একটিমাত্র ছেলে, ছেলের বউ আর দুটি নাতি। চৌধুরীবাবু তার ছেলেকে খুব ভালোবাসতেন আর খুব ধার্মিকও ছিলেন। সারাক্ষণ ঠাকুরের গান শোনা, দুবেলা পুজো করা, এই সব নিয়েই থাকতেন। তার উপর বয়সও হয়েছিল, তাই ওনার ইচ্ছে অনুযায়ী তিনি ওই ওপরের ঘরটিতেই থাকতে পছন্দ করতেন। তার উপর বয়স্ক মানুষ, হাঁটুর সমস্যা, তাই তিনি নিচেই নামতেন না। ওপরকার ওই তিনতলার ঘরে তিনি থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সারাদিনে অন্তত কয়েকবার ওনার ছেলে, ছেলের বউ বারবার ওপরে যেতেন। খাবার দিয়ে আসা, চা দিয়ে আসা, জল দিয়ে আসা, ওষুধ দিয়ে আসা, সব কিছুই করতেন। ওনার ছেলে অফিস থেকে এসে আগেই বাবার কাছে যেতেন। প্রতিদিন নিয়ম করে ওনার ছেলের বউ সকালে চা দিয়ে আসতেন আর ওনাকে ডেকে তুলতেন। যেহেতু বয়স্ক মানুষ, তাই ঘরের দরজা জানলা বন্ধ করতেন না। কারণ বয়স্ক মানুষ, যদি কোনো রকম অসুবিধা হয় আর ঘরের দরজা যদি উনি খুলতে না পারেন, বা ছেলের বউ যদি কোনোভাবে ভেতরে যদি ঢুকতে না পারেন, এই ভাবনা চিন্তা করি। কিন্তু সেই দিন সকালবেলায় চৌধুরীবাবুর ছেলের বউ ওপরে যান প্রতিদিন নিয়ম অনুযায়ী চা দিতে গিয়ে তিনি নোটিস করেন প্রতিদিন সকালবেলায় ওনার স্নান হয়ে যায়, ঠাকুরের গান চলে, গোটা ঘর যেন একটা অন্যরকম পরিবেশ। কিন্তু আজ কেমন যেন চৌধুরীবাবু বিছানার উপর এক অদ্ভুত ভঙ্গিমায় বসে আছে। ওনার বৌমা ওনাকে ওই অবস্থায় বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি বাবা, শরীর ভালো তো? আপনি ঠিক আছেন? কোনো উত্তর দিলেন না। তারপর উনি বললেন, চা খাবেন তো? আজ স্নান করেননি কেন? পুজো কখন করবেন? তখন উনি, অর্থাৎ চৌধুরীবাবু, গম্ভীর গলায় বললেন, চাটা টেবিলে রেখে চলে যাও। আজ আমি চান করব না, পুজোও করব না। এখন থেকে পুজো তোমরাই করবে। এই কথা শুনে অবাক হয়ে যান তার বৌমা। কেন, যে মানুষটি কোনোদিন ঠাকুরকে জল না দিয়ে এক ফোঁটা জলও খেতেন না, সেখানে আজ কি এমন হলো যে এরকম উত্তর? উনি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন এবং বিষয়টাকে বুঝবার চেষ্টা করলেন। তারপর আস্তে করে বললেন, বাবা, আমি কি ঘরে ঠাকুরের গানটা বাজিয়ে দিয়ে যাব? উনি আবারও গম্ভীর গলায় বললেন, আজকে থেকে কোনো ঠাকুরের গান এখানে বাজাবে না, আমার ভালো লাগছে না। যাও তুমি নিচে, এক্ষুনি যাও।
চৌধুরীবাবুর বৌমা খুব অবাক হলেন। তিনি ভাবলেন, প্রতিদিন আমি ঘরে আসার সঙ্গে সঙ্গে আমাকে মানুষটি বলতো যে, বৌমা, আগে ঠাকুরের গানটি তুমি অন করে দাও, তারপর তুমি অন্য সব কাজ করো। আর সেই মানুষটি আজকে এতটা পরিবর্তন। তো যাই হোক, তিনি যখন ওনার চাটা টেবিলে রেখে নিচই চলে আসছেন, তখন আবার সেই গম্ভীর গলায়, পুজোটা আজকে থেকে তোমরাই করবে, আমি আর পুজো টুজো করতে পারবো না। ওনার বৌমা নিচই নেমে চলে আসেন এবং ওনার হাজবেন্ডকে অর্থাৎ চৌধুরীবাবুর ছেলেকে সমস্ত বিষয়টা বলে। তো ওনার ছেলে সব কিছু শুনে এটাই হয়তো ভাবে, দেখো বয়স্ক মানুষ, হয়তো কোনো কারণে মন টন আজকে ভালো নেই, তো যাই হোক, তুমি তোমার কাজ করো। তার কিছুক্ষণ পরে ওনার ছেলে ওপরে যান এবং বাবাকে সেই একই ভঙ্গিমায় বিছানার উপর বসে থাকতে দেখে। উনি বাবার পাশে গিয়ে বসে এবং গায়ে মাথায় হাত বুলিয়ে কিছু একটা বলতে চান, কিন্তু যেই ওনার ছেলে হাতটা বাড়িয়ে বাবার মাথার দিকে বাবার মাথায় রাখতে যায়, অমনি উনি দুহাত সরে বসে এবং এক অদ্ভুত দৃষ্টিতে ওনার দিকে বড় বড় করে তাকান। তখন ওনার ছেলে বলে, চলো আজ আমি তোমাকে স্নান করিয়ে দিই। কিন্তু উনি আরও রেগে যান, বলেন, না, আমাকে তোরা কেউ স্নান করাবি না, আমি আজ থেকে স্নানও করবো না, এবং যদি কিছু আমাকে জোর করিস তাহলে কিন্তু এর ফল তোদের ভালো হবে না। তো যাই হোক, যেহেতু ওনার ছেলে অর্থাৎ চৌধুরীবাবুর ছেলে অফিসে চাকরি করতেন, বেশিক্ষণ সময় তো ওখানে দিতে পারবেন না, তাই উনি বললেন যে, ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, কিন্তু বৌমা যখন খাবারগুলো দিয়ে যাবে সেটা যেন তুমি নিয়ম করে প্রতিদিনের মতন খেয়ে নিও, সেটা যেন নষ্ট করো না বা ফেলে দিও না, কেমন? আমি তাহলে আসি, আমি এখন অফিস যাই, অফিস থেকে এসে আবার তোমার কাছে আসবো। এই বলে তিনি যখন বাইরে বেরিয়ে যাচ্ছেন, হঠাৎ পেছন থেকে আবার সে গম্ভীর গলায়, না, তোকে আর ওপরে আসার দরকার নাই, আমি ঠিক আছি। এই কথা শুনে ওনার ছেলের মনে যে সন্দেহের দানা বাঁধেনি তা কিন্তু নয়, কিন্তু যাই হোক, ব্যস্ত মানুষ, অফিস যেতে হবে, তাই কোনো ব্যাপারটিকে অতটা গুরুত্ব না দিয়ে তিনি নিচে এসে বলেন ওনার স্ত্রীকে, কি ব্যাপার বলো তো, এক রাত্রির মধ্যে এতটা পরিবর্তন বাবার মধ্যে, কি কালকে কি তোমার সঙ্গে কিছু হয়েছিল? ওনার বউ তখন বলে, না না, কালকে রাত্রেও যখন আমি খাবার দিতে যাই তখন বাবা আমার সঙ্গে বসে কত সুন্দর গল্প করলেন, কিন্তু কি জানি কি এমন হলো। ঠিক আছে, আমি তো একটু পর যাব জল খাবার দিতে, তখন নাই বাবার সঙ্গে খানিকক্ষণ বসে গল্প করে আসবো। ছেলের বউ যখন ওপরে এলেন জল খাবার নিয়ে, তখন সেই একই কথা, টেবিলে খাবারটা রেখে তুমি চলে যাও, এখানে থাকবে না। তো সেদিন কিন্তু উনি আর কিছু জোর করেননি, ভাবলেন ওনার বাবার হয়তো অর্থাৎ শ্বশুরমশাইয়ের হয়তো শরীর টরীর আজকে ভালো নাই, তাই হয়তো এমনটি করছে। উনি খাবারটা টেবিলে রেখে নিচেই চলে আসেন, তারপরে কিন্তু আর ওপরে যাননি। কেন? এটাই ভেবেছিলেন যে হয়তো আজকে মন মেজাজ ভালো নেই বা শরীর ভালো নেই, থাক, আজ একবারে দুপুরকার খাবার নিয়েই ওপরে যাব। তারপর দুপুরবেলায় তিনি অনেক রকম রান্না করেছেন। যতই হোক শ্বশুরমশাইয়ের মন আজকে ভালো নেই, যেগুলো উনি খেতে ভালোবাসেন, বিশেষ করে মাছ, টক দই, সবজি তরকারি, ডাল, যেগুলো একটা বয়স্ক মানুষ খায় আর কি, উনি সমস্ত কিছু রান্না করলেন এবং দুপুরবেলায় থালা সাজিয়ে ওপরে নিয়ে গেলেন। সেই ওপরে যাওয়ার পরে সেই আবার একই কথা, যাও খাবার টেবিলে খাবারটা রেখে তুমি নিচে চলে যাও। সেদিন উনি খাবারের সঙ্গে জলটা আনতে ভুলে গেছিলেন, তাই খাবারটা টেবিলের মধ্যে রাখলেন এবং নিচে গেলেন জল আনতে। জল আনতে যেতে ওই মোটামুটি 5 থেকে 7 মিনিট, কিন্তু অবাক কাণ্ড, যেই তিনি ওপরে আবার জল নিয়ে এলেন, দেখলেন থালা পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে। তিনি চমকে উঠলেন, কিভাবে সম্ভব? যে মানুষটি খেতে প্রায় 1 ঘন্টাকে 1.5 ঘন্টা সময় নিত, আস্তে আস্তে বসে বসে খেত, সেই মানুষটি আজকে 7 থেকে 10 মিনিটের মধ্যে কিভাবে এতগুলো খাবার একসঙ্গে খেয়ে ফেলতে পারে? উনি আর কিচ্ছু বললেন না, জলের গ্লাসটা পাশে ঢাকা দিয়ে রেখে বললেন, বাবা জল থাকলো, আমি নিচেই যাচ্ছি। এই বলে ছুটতে নিচে নেমে আসে এবং ওনার হাজবেন্ডকে অফিসে ফোন করে। ওনার হাজবেন্ড ফোনটি ধরেন এবং সব কিছু শোনার পর এটাই বলেন যে, ঠিক আছে, তোমার আর ওপরে যাওয়ার দরকার নেই, আমি অফিস থেকে বাড়ি যাই, তারপরে বাবার সঙ্গে আমি বসে কথা বলবো। এবার বিকেলবেলায় তখন কটা হবে, ওই 5:30 5টা,
ওই সময় উনি চা খান। তো ওনার বৌমা চা করে বিস্কুট দিয়ে ওপরে যান। ওপরের ঘরের দরজা খুলেই একটা হালকা পচা পচা গন্ধ নাকে পান। তিনি একটু অবাক হন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, এত সুন্দর করে রাখা ঘর, গন্ধ কোথা থেকে আসছে কি জানি, হয়তো খাটের নিচে হয়তো ইঁদুর টিঁদুর পচেছে। থাক, আগে ওনার ছেলে আসুক অফিস থেকে, তারপর নাই পরিষ্কার করা যাবে। এই বলে তিনি চা দিয়ে নিচে নেমে চলে আসেন। তারপর ওনার ছেলে বাড়ি আসে। বাড়ি এসে আগেই বাবার কাছে যান। বাবার কাছে গিয়ে বাবার পাশে বসে এবং জিজ্ঞেস করেন, কি হয়েছে গো তোমার, আজ তুমি এরকম করছো? কিন্তু ওনার বাবার কাছ থেকে কোনো উত্তর আসে না। শুধু একটা কথাই বলে, তোরা নিচে যা, আমার ভালো লাগছে না। আর যেহেতু ঘর থেকে একটা হালকা পচা পচা গন্ধ বেরোচ্ছিল, তাই ওনার ছেলে খাটের নিচ, ঠাকুর ঘর সমস্ত কিছু পরিষ্কার করে দেখলে কোথাও তো সেরকম কিছু নাই যে পচা গন্ধ আসার মতন। তারপর উনি ওনার বাবাকে বললেন যে ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি তাহলে নিচেই যাই। এবার রাত্রিবেলায়, তখন ওই রাত্রি 9:30 হবে, ওনার বৌমা ওপরে খাবার দিতে এলেন। খাবার দিতে আসার পরে দেখলেন সেই পচা গন্ধটা তখনকার থেকে আরেকটু বেশি পরিমাণ যেন নাকে লাগছে। উনি বললেন যে বাবা, তুমি আজকে স্নান করোনি? তোমার জামা কাপড়গুলো আমি একটু ছাড়িয়ে দিই, তুমি বরঞ্চ একটু ভালো জামা কাপড় পরো এবং ঘরে একটু ধূপকাঠি চালিয়ে দিই, আর সন্ধেও তো দাওনি, তাহলে একটু সন্ধেবাতিও দিয়ে দিই। কিন্তু উনি রেগে যান, বলেন যে না, আমার ঘরে সন্ধে দেওয়া যাবে না, ধূপকাঠিও জ্বালাবি না, আমার ওই গন্ধ ভালো লাগে না। এ কথা শোনার পর ওনার বৌমা চুপ করে যান। কিন্তু যেহেতু বয়স্ক মানুষ তো খানিকটা বাচ্চা ছেলেরই মতন হয়ে যায়, তাই তিনি আর ওনাকে বিরক্ত করলেন না। একটা পারফিউম নিয়ে গোটা ঘরে পারফিউমটা স্প্রে করলেন। একটু গন্ধের হাত থেকে যদি মুক্তি পাওয়া যায়, যতই হোক বয়স্ক মানুষ, আমাদের যদি গন্ধ লাগে ওনারও তো খারাপ লাগতে পারে। তারপর তিনি নিচে নেমে চলে আসেন। পরের দিন সকাল, হঠাৎ পাশের বাড়ির ভদ্রলোক ছাদ থেকে ডাকছেন ওই চৌধুরী বাবুর ছেলেকে, দাদা বাড়িতে আছেন, একটু আসবেন তো। তো উনি জানলা দিয়ে মুখটা বাড়িয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে, ডাকছেন কেন সকাল সকাল, সব ভালো তো? বলে হ্যাঁ দাদা, সব কিছুই তো ভালো, কিন্তু আপনাদের ওই ওপরকার ঘর থেকে না বড্ড পচা গন্ধ বেরোচ্ছে, দেখুন না একটু ওপরে গিয়ে যদি কিছু পচে থাকে। চৌধুরীবাবু ছেলের মাথায় টনক নড়ে, হ্যাঁ এটা তো উনি ভুল কথা বলেননি, একদম ঠিক কথা। কেন গতকাল রাত্রে যখন আমি অফিস থেকে আসার পর বাবার কাছে গেছিলাম, এই পচা গন্ধ আমিও পেয়েছি। তো উনি তখন প্রতিবেশীকে বললেন, ঠিক আছে চিন্তা করেন না, আমি একটু পরেই ওপরে যাব বাবার সঙ্গে দেখা করতে, তখন আমি বিষয়টা দেখছি। এই বলে তিনি ওপরে যান এবং ওপরের দরজা খোলা মাত্রই মারাত্মক পচা গন্ধ। উনি তখন ওনার বাবাকে জিজ্ঞেস করেন, ও বাবা কি হয়েছে বলো তো তোমার? উনি হয়তো ভাবছিলেন যে বাবা হয়তো বিছনাতেই পটি করেছেন বা হয়তো বাথরুমটা ওখানেই হয়তো করছে, তাই তিনি বললেন যে শরত, আজকে তোমাকে আমি স্নান করিয়েই অফিস যাব, তুমি এইভাবে কালকে থেকে একভাবে বসে আছো, স্নান করছো না, দেখো তো ঘরে কত পচা গন্ধ, প্রতিবেশীরাও পর্যন্ত তোমার এই ঘরের গন্ধ পাচ্ছে, তোমার কি এটা ভালো লাগছে বলো? তারা যে আমাকে ডেকে বলছে চলো 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 আজকে চলো আমার সঙ্গে স্নান করবে, কিন্তু কিছুতেই ওনাকে ওনার ছেলে স্নান করাতে পারলেন না। অবশেষে বিরক্ত হয়ে নিচে নেমে এলেন। প্রতিদিনের মতন ওনার ছেলে ওনার কাজ করে অফিসে চলে যান। দুপুরবেলায় ওনার বৌমা খাবার দিতে আসেন, তখন সেই একই ঘটনা, সে কেমন যেন একটা হাফ ভঙ্গি করে বসে আছেন, বড় বড় চোখ, আর সে খাবার জন্য ছটপট করছে, বলছে তুমি এক্ষুনি খাবারটা রাখো আর চলে যাও এখান থেকে, এক মুহূর্ত দাঁড়াবে না। কিন্তু উনি খাবারটা রেখে দরজাটা হালকা করে ভিজিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলেন। দেখতে চাইলেন যে কি এমন ঘরের ভিতর ঘটছে যা একটু ওনার দেখা দরকার। তারপর উনি সেই দেখে অবাক, দেখলেন সেকেন্ডের মধ্যে অতগুলো ভাত তরকারি মাছ কোথায় যেন উধাও হয়ে গেল। উনি কিন্তু সেদিন খুব ভয় পেয়েছিলেন এবং তারপর নিচে নেমে আসেন। নিচে নেমে এসে আর কাউকে কিচ্ছু বলেননি,
তিনি ওয়েট করতে লাগলেন ওনার হাজবেন্ড কতক্ষণে বাড়ি আসবে। কেন, ওই যে ওনার খাবার যে ভঙ্গি দেখেছেন, তারপর ওপরে যাওয়ার সাহস ওনার আর নাই, বিশেষ করে সন্ধেবেলায়। আগে ওনার হাজবেন্ড আসুক, তারপর নয় চা দিয়ে আসবো। এই বলে উনি ওনার হাজবেন্ডের জন্য ওয়েট করতে লাগলেন। এবং ওয়েট করতে করতে ওনার হাজবেন্ড বাড়িও এলেন। ওনার হাজবেন্ডকেও চা দিলেন এবং এক কাপ চা, বিস্কিট, জল নিয়ে ওপরে গেলেন। ওপরে ঘরের দরজা খুলতেই উনি চমকে উঠলেন। দেখলেন ওনার সেই শ্বশুর মশাই জানালায় পা ঝুলিয়ে বসে আছে। যে মানুষটি অত শান্ত, ভদ্র, সভ্য একটি ঠাকুর ভক্ত মানুষ, তার এরকম বিহেভিয়ার কি করে হতে পারে? তিনি কিচ্ছু বলেন না, চুপ করে চাটা টেবিলের উপর দিয়ে বলে আসেন, বাবা চা থাকলো, দিয়ে এক ছুটতে নিচই। তারপর এসে হাজবেন্ডকে বলেন যে শিগগির তুমি ওপরে যাও, দেখো আজ অদ্ভুত কাণ্ড, বাবা জানালায় পা ঝুলিয়ে বাইরের দিকে পা বের করে বসে আছে। ওনার ছেলে দৌড়ে ওপরে যান এবং বাবাকে দেখে উনিও অবাক হয়ে যান এবং বলেন, এ কি করছো বাবা? তুমি তো এরকম কখনো করতে না, এসো ঠিক করে বিছানায় বসো। আর এত ঘরে পচা গন্ধ, তুমি আছোই বা কি করে? তুমি সরো, আজকে আমি ঘর পরিষ্কার করব। কিন্তু উনি কোনো কথা বলতে নারাজ, কিরকম যেন একটা অদ্ভুত দৃষ্টিতে গোঙাচ্ছেন আর ওনার ছেলের দিকে কটমট করে তাকাচ্ছেন আর ইশারা করে বলছেন, তুই নিচই চলে যা, তুই নিচই চলে যা। তো এই দেখার পরে ওনার ছেলে দূর থেকেই যতটুকু বোঝানো সম্ভব বোঝালেন এবং নিচই নেমে চলে এলেন। বয়স্ক মানুষ, জোরও করতে পারছেন না। তো এবার হলো আসল ঘটনা। রাত তখন 9:30 হবে। প্রতিদিনকার মতন ওনার ছেলের বউ, অর্থাৎ চৌধুরীবাবুর ছেলের বউ খাবার দাবার সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপরের ঘরে যান। ওপরের ঘরে গিয়ে টেবিলে খাবারটা রাখেন। তখন কিন্তু আর ঘরে ঢোকা যাচ্ছে না, এতটাই পচা গন্ধ। উনি দেখেন ওনার শ্বশুর মশাই মুখ থুবড়িয়ে বিছানার মধ্যে শোয়া অবস্থায় পড়ে আছেন। উনি ডাকেন, বাবা বাবা উঠে পড়ো, তোমার খাবার এনেছি। কিন্তু কোনো উত্তর নেই। আবার ডাকেন, বাবা উঠে পড়ো, তোমার খাবার এনেছি। তাও কোনো উত্তর নেই। অবশেষে তিনি ওই 3 তলার ছাদ থেকে ওনার হাজবেন্ডকে চিৎকার করে ডাকেন, একবার এসো তো ওপরে, দেখো বাবা কোনো কথা বলছে না। ওনার ছেলে ছুটতে ওপরে আসে, দেখেন বাবার নিথর শরীরটি পড়ে আছে বিছানার উপর মুখ থুবড়ে। সঙ্গে সঙ্গে তিনি পাড়া প্রতিবেশীদের ডাকেন এবং ডাক্তারকে বলেন। ডাক্তারবাবু ওনার বাবাকে চেক আপ করেন এবং চেক আপ করে একটা কথাই বলেন যে এতদিন ধরে এনাকে ফেলে রেখেছেন কেন, কেন এনার সৎ কাজ করেননি? পাড়া শুদ্ধ লোক এবং ওনার ছেলে চমকে ওঠে, মানে? বলে, হ্যাঁ ইনি তো 3 দিন আগে মারা গেছেন, এতদিন ধরে ডেড বডি বাড়িতে রেখে দিয়েছেন, এ তো পচা গন্ধ ওনার শরীরের ভেতর থেকে বেড়াচ্ছে। আপনারা কীরকম মানুষ বলুন তো? ওনার ছেলের বউ আর ওনার ছেলে চমকে ওঠে, কি বলছেন ডাক্তারবাবু? এই মানুষটি 3 দিন ধরে খাওয়া দাওয়া করেছে, এই মানুষটি চা খেয়েছে, ডিনার করেছে, দুপুরে লাঞ্চ করেছে, কিভাবে পসিবল? বলছেন না, এটাই পসিবল। মেডিকেল সায়েন্স দিয়ে এটাকে যদি বিচার করা হয় তাহলে, আর যদি পোস্টমর্টম করানো হয় তাহলে এটাই রিপোর্ট আসবে উনি 3 দিন আগেই মারা গেছেন। এবং বলেন, কি বলছেন ডাক্তারবাবু? এই মানুষটি 3 দিন ধরে চা খেয়েছেন, দুপুরে ভাত খেয়েছেন, রাত্রিবেলায় খেয়েছেন, জানলায় পা ঝুলিয়ে বসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, তাহলে কিভাবে 3 দিন আগে উনি মারা যেতে পারেন? তখন ডাক্তারবাবু খুব গম্ভীর গলায় বলেন, ঠিক আছে ওনার বডিটা তাহলে পোস্টমর্টমে পাঠান, দেখুন মেডিকেল সায়েন্স কী বলছে। বলে ডাক্তারবাবু ঘর থেকে বেরিয়ে যান। ডাক্তারবাবুর কথা মতন ওনার বডিটি পোস্টমর্টম করা হয় এবং মেডিকেল সায়েন্সের রিপোর্ট এটাই আসে যে হ্যাঁ 3 দিন আগেই উনি মারা গেছেন। তাহলে সেই পবিত্র পরিবেশে এই অপার্থিব উপস্থিতির মানেটা কি? আপনারা কি মনে করেন? এই অন্তর্ধান আর ফিরে আসার রহস্য কী হতে পারে? কমেন্টে জানাবেন কিন্তু। আমরা অনেক সময় আমাদের চারপাশের অস্বাভাবিকতাকে স্বাভাবিক বলে মেনে নেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন বাইরের সেই জগৎ আমাদের সেই ভ্রমকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখনই লুকোনো ভয়গুলো প্রকাশ্যে আসে। বর্ধমানের সেই
বাড়িটিতে এমনই এক অদ্ভুত মুহূর্তের সামনে দাঁড়িয়েছিল সেদিন। আপনারা কি মনে করেন, মৃত্যুর পর আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, তখন সেই শূন্য দেহে অন্য কোনো অশরীরী এসে দখল নিতে পারে? আজ তাহলে এ পর্যন্তই। আবার আসছি পরের কোনো এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। আর অবশ্যই যদি আপনাদের কাছে এমন কোনো অভিজ্ঞতার গল্প থেকে থাকে, আমার সঙ্গে শেয়ার করবেন। আমি কোনো একটা এপিসোডে তা তুলে ধরবো আপনাদের কাছে উপহারের ডালি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।